24 ঘন্টায় নিয়ন্ত্রণে এলো সুন্দরবনের কমলতেজি এলাকার আগুন। আরেকটি এলাকায় নতুন করে আগুন, বনরক্ষীদের উদ্বেগ। কালকে আগুন লাগছে ধানসাগরে কলমতেজি, ওটা আজকে আলাদা নিয়ন্ত্রণ হয়েছে। তারপর নতুন আবার ধানসাগর থেকে আমার 22-23 শিলার মাঝখানে, নদীর জঙ্গলের মাঝখানে আবার নতুন করে আগুন লাগছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত সড়ক মহাসড়ক, থাকছে বাড়তি সতর্কতা। ফুটপাত দখলমুক্ত করতে তৎপর প্রশাসন। দুদকের মামলায় খুলনার বরখাস্ত এসআই শাহ আলমের 7 বছরের কারাদণ্ড। ঘুষ না পেয়ে সাজিয়েছিলেন হত্যা ও লাশ গুমের নাটক। এবং নারায়ণগঞ্জে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চলছে সেমাই তৈরি। বগুড়ায় মেয়াদ উত্তীর্ণ ও ক্ষতিকর কেমিক্যালে বানানো হচ্ছে শিশু খাদ্য। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসরিন। এবারে বিস্তারিত। পুড়ছে সুন্দরবন। বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের চেষ্টায় চাঁদপাই রেঞ্জের আগুন নিয়ন্ত্রণে আসতে না আসতেই একই রেঞ্জের গুশিখালী বন টহলফাড়ি এলাকার শাপলার বিলের গহীনে অন্তত 3টি স্পটে নতুন করে দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী। আগুন নেভাতে রওনা দিয়েছে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। সহকর্মী এস রোহানের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। দ্বিতীয় দিনের মতো পুড়ছে সুন্দরবন। বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের রাতভর চেষ্টায় নিয়ন্ত্রণে আসে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি টহলফাড়ি এলাকার আগুন। রোববার সকাল 8:45টার দিকে আশেপাশের এলাকার অবস্থা দেখতে ড্রোন ওড়ায় বন বিভাগ। পরে একই রেঞ্জের গুলিশাখালী বন টহলফাড়ি এলাকার শাপলার বিলের গহীনে অন্তত 3টি স্পটে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। আমরা সুন্দরবনে কাজ করি, সুন্দরবনে গেছিলাম। কালকে আগুন লাগছে ধানসাগরে কলমতেজি, ওটা আজকে আলাদা নিয়ন্ত্রণ হয়েছে। তারপর নতুন আবার ধানসাগর থেকে আমার 22-23 শিলার মাঝখানে, নদীর জঙ্গলের মাঝখানে আবার নতুন করে আগুন লাগছে। ও জায়গা ফায়ার সার্ভিসের পাইপ টেপ নিতে আছে লোক এবং সাংবাদিক অনেক কিছু তারা গেছে। আমরা লাইন করে থুইয়া আসছি। আল্লাহ হাফেজ। সেখানে দ্রুত ধোঁয়া বাড়ছে বলেও জানায় বন বিভাগ। তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে রওনা দেন বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে দুর্গম পথ হওয়ায় সেখানে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। প্রথম দিনের আগুনে পুড়ে যায় প্রায় 3.5 একর বনভূমি। তাই আরও ক্ষয়ক্ষতি এড়াতে নতুন জায়গায় লাগা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা টাঙ্গাইল, ঢাকা সিলেট ও ঢাকা ময়মনসিংহ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়কে বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। যানজট নিরসনে সাভারে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে যৌথ বাহিনী। এদিকে ঢাকা সিলেট মহাসড়কে 6 লেন উন্নতিকরণের কাজ চলায় তৈরি হয়েছে ভোগান্তির শঙ্কা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। উত্তরবঙ্গের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত 4 লেন প্রকল্পের 2 লেন খুলে দেওয়া হয়েছে। তবে 2 লেনের মাঝে ডিভাইডার না থাকায় প্রায় ঘটছে দুর্ঘটনা। রাস্তার সাইডে অর্থাৎ কোনো বড় ধরনের গাড়ি আসলে যদি সাইড দিতে যায়, দেখা যায় যে স্লিপ করার সম্ভাবনাটা বেশি থাকে। আসন্ন ঈদযাত্রাকে ঘিরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের নির্দেশক্রমে আমরা নিয়মিত টহল ডিউটির পাশাপাশি কিছু অতিরিক্ত ডিউটি আমরা ব্যবস্থা নিয়েছি। এদিকে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের কাজ চলছে। এ কারণে নরসিংদী জেলার 55 কিলোমিটার সড়কে যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালক ও যাত্রীরা। তবে ভোগান্তি এড়াতে ট্রাফিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি নানামুখী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। 1 নম্বর যে বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়েছি সেটি হচ্ছে নিরাপত্তাজনিত বিষয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মাথায় রেখে। দ্বিতীয়ত একটি বিষয় আছে, সেটি হচ্ছে আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট। থার্ড একটি বিষয়কে আমরা গুরুত্ব দিয়েছি, সেটি হচ্ছে যেহেতু এটি একটি শিল্পোন্নত এলাকা, এখানে ঈদের বোনাস এবং বেতন নিয়ে যে শ্রমিক অসন্তোষ দেখা দেয়, সেই বিষয়কে মাথায় রেখেও আমরা কিন্তু নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। যানজট নিরসনে সাভারে ঢাকা আরিচা মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে উপজেলা প্রশাসন। রোববার সকালে সাভারের হেমায়েতপুরে অভিযান চালানো হয়। এ সময় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় শত শত অবৈধ স্থাপনা।
ইতিপূর্বে আমরা কয়েকবার এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছিলাম। আপনাদের মাধ্যমে সাভারবাসীকে এবং অবৈধ যারা ফুটপাতে ব্যবসা করেন তাদের একটা মেসেজ দিতে চাই, আপনারা কেউ ফুটপাতে ব্যবসা করবেন না, বৈধ জায়গায় ব্যবসা করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা লাগে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এছাড়া সড়ক, মহাসড়ক ও সেতু ও রেলপথের যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ঈদের আগে ও পরে 6 দিন মহাসড়কে চলবে না ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দুদকের মামলায় খুলনা মেট্রোপলিটন পুলিশের বরখাস্ত এসআই শাহ আলমকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশরাফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। জানা যায়, খুলনার এক ব্যবসায়ীর বাসার গৃহকর্মী নিখোঁজ হলে ঘুষ দাবি করেন এসআই শাহ আলম। ঘুষ না পেয়ে শাহজাহান হত্যা করে লাশ গুমের নাটক। পরে পুলিশের আরেকটি দল ওই গৃহকর্মীকে জীবিত উদ্ধার করে। এই ঘটনায় ক্ষমতার অপব্যবহার, ঘুষ চাওয়া ও হয়রানির অভিযোগে শাহ আলমের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। রোববার এই মামলার রায় হয়। রায়ের পর শাহ আলমকে কারাগারে পাঠানো হয়েছে। শ্রমিক উইং গঠন নিয়ে সংবাদ সম্মেলন করছে জাতীয় নাগরিক কমিটি এনসিপি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা এখানে লক্ষ্য করেছি যে আমাদের দলের দক্ষিণাঞ্চলের যিনি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, সেনা অঙ্গনে একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে। সেই জায়গা থেকে যে বিষয়টি আমরা স্পষ্টত করতে চাই সেটা হলো, বিভিন্ন জায়গাতে বিভিন্ন পলিটিক্যাল পার্টি হোক অথবা বিভিন্ন ইনস্টিটিউশন হোক, রাজনীতিবিদদের মিটিং হয়ে থাকে, কিন্তু আমরা জনগণের সামনে স্পষ্ট ছিলাম। সেই বিষয়গুলো কিছু কিছু জায়গায় আমরা স্পষ্টত করার চেষ্টা করেছি, কিন্তু যখন পার্টি গঠন হয়েছে সেই জায়গায় আমি বলেছি যে সব মিটিং অথবা জনগণের সামনে যখন বলবে, সেখানে যার অপর পক্ষ রয়েছে তারও একটি কনসেন্টের বিষয় থাকে। সেই জায়গা থেকে আমি শিষ্টাচার বহির্ভূত বলেছি। এবং আমাদের দলের যে ইমেজ সংকট বা যে প্রসঙ্গটি আপনি অবতারণা করেছিলেন, আমি সেই ক্ষেত্রে ঐক্যমত পোষণ করি না। আমি মনে করি এখানে মানুষের এক্সপেকটেশন রয়েছে, সে জায়গা থেকে তারা পরামর্শ দিয়ে থাকে এবং আমরা দ্রুত গতিতেই এই কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং দলীয় প্রেস রিলিজের মধ্যে আমরা সেগুলা স্পষ্ট করে জনগণের সামনে ব্যক্ত করব। আজকে বেসিক্যালি আমাদের প্রেস কনফারেন্সটা আমাদের একটি শ্রমিক উইং প্রকাশিত হতে যাচ্ছে এবং আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে আগামী 2-3 মাস পরেই আমরা 1 লক্ষ শ্রমিককে একত্রিত করে একটি বড় শ্রমিক সংগঠন ওনারা আত্মপ্রকাশ করবেন। যেহেতু আমি মুখ্য সমন্বয় টিমে রয়েছি, আমাদের বেসিক্যালি যে উইংগুলো রয়েছে আমার দায়িত্ব রয়েছে, সেই জায়গা থেকে আজকে আমরা কাজ শুরু করেছি। আশা করি এই দিবসটি বাংলাদেশের হিস্টোরিক একটি পজিশন হবে, কারণ শ্রমিকদের জন্য বাংলাদেশের খুব ক্ষুদ্রতম জায়গায় কাজ হয়েছে। গণ অভ্যুত্থানে যেহেতু শ্রমিকরা অংশগ্রহণ করেছে, অনেকে আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন করার জন্য জাতীয় নাগরিক পার্টি শ্রমিকদের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে। দেখছিলেন এনসিপির সংবাদ সম্মেলন। গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নূর আলমকে অপহরণের অভিযোগে 5 জনকে আটক করেছে খুলনা গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বসুপাড়া এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয় অপহৃত নূর আলমকে। আটকরা হলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহবুব হাসান পিয়ারু, নাগরিক কমিটির নেতা ইমন মোল্লা, তার সহযোগী জয় হাসান ও সাকিব রহমান এবং সাংবাদিক জিয়াউস সাদাত জিয়া। পুলিশ জানায়, নূর আলমকে বসুপাড়ার একটি বাড়িতে আটকে রেখে তার ছেলের কাছ থেকে 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানালে পরিকল্পনা অনুযায়ী মুক্তিপণ নিতে এলে অপহরণকারীদের আটক করা হয়। রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালককে চেয়ার থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে এই ঘটনা ঘটে।
জানা যায়, কর্মচারীদের একটি গ্রুপ নির্বাহী পরিচালক শফিকুল ইসলামকে জোর করে তার চেয়ার থেকে তুলে অফিস থেকে বের করে দেন। এরপর ওই চেয়ারে বসানো হয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলমকে। যদিও মন্ত্রণালয় থেকে জাহাঙ্গীর আলমকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এ নিয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছে। জি, এখানকার পরিবেশ সেরকমই না, উনি তো ট্রান্সফার হয়ে গেছেন। উনি ওই যে রেশম অর্থনীতিতে এখন আসেনি, আসবে। বলেন। একজন ইডি ছিল, তার মন্ত্রণালয় থেকে ছিল, ইডিকে তাড়িয়ে দিয়ে নতুন ইডি নিজে, মানে কোনো মন্ত্রণালয়ের চিঠি নাই, বিনা চিঠিবিহীন সে ইডি হয়ে বসে আছে। গাজীপুরের কাশিমপুরের একটি বাড়ির কক্ষ থেকে স্ত্রী, সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্ত্রী সন্তানকে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। রোববার সকালে গাজীপুরের কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অনেকদিন ধরেই নানা বিষয় নিয়ে তাদের পারিবারিক কলহ চলছিল। গেল শনিবার রাত আনুমানিক 11:30টার দিকে তারা নিজ ঘরে গিয়ে শুয়ে পড়েন। পরদিন ঘুম থেকে না উঠায় সকাল 6:30টার দিকে পরিবারের লোকজন তাদের ডাকাডাকি করতে থাকেন। কোনো সাড়া শব্দ না পেয়ে তারা ঘরের পেছন দিকের জানালা টেনে ফাঁকা করে দেখেন নাজমুলের মরদেহ ঝুলে আছে। পরের ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন খাদিজা ও নাদিয়ার নিথর দেহ বিছানায় পড়ে আছে। খবর পেয়ে পুলিশ সকাল 10টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। আসার পরে দেখতে পাই যে ভিতর থেকে দরজা লাগানো এবং জানলা দিয়ে দেখা যায় যে নাজমুল নামে 28 যে বয়স, সে ঝুলে আছে আর বিছানার মধ্যে খাটের উপর দুজন পড়ে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বাবা যে নাজমুল, সেই তার স্ত্রী এবং শিশুকে শ্বাসরোধ অথবা বালিশ চাপা দিয়ে সে হত্যা করেছে। এখন আমরা লাশ প্রাথমিক অবস্থায় আমরা মর্গে প্রেরণ করেছি, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। কুষ্টিয়ায় ঊর্ধ্বমুখী চালের বাজার। 10 দিনের ব্যবধানে 2 দফায় মিলগেটে চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। চরম বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা, দুষছেন মিল মালিকদের কারসাজিকে। আর মিল মালিকরা দেখাচ্ছেন ধান সংকটের অজুহাত। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর। 10 দিন আগেও এখানকার মিলগেটে প্রকারভেদে সরু মিনিকেট চালের দাম ছিল 78 থেকে 79 টাকা কেজি। তবে বর্তমানে 2 দফায় বেড়ে তা বিক্রি হচ্ছে 82 থেকে 84 টাকা কেজি দরে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। অতীতের সব রেকর্ড ভেঙে সরু মিনিকেট চাল কেজিতে 5 টাকা বেড়ে বাজারে বিক্রি হচ্ছে 85 থেকে 86 টাকা দরে। এছাড়াও কেজিতে 2 থেকে 3 টাকা করে বেড়েছে কাজললতা ও মোটা আটাশ চালের দামও। বাজারে সর্বনিম্ন মোটা চালও বিক্রি হচ্ছে 54 টাকা কেজি দরে। গত সপ্তাহে মিনিকেট চালের বাজার হঠাৎ করে কেজি প্রতি 60 টাকা করে বৃদ্ধি পেয়েছে এবং অন্যান্য চাল খুব একটা দাম বেশি বাড়ি নাই। 1 মাস পরে ধান উঠলে আশা করতে চালের দাম কমে যাবে না। এদিকে দফায় দফায় চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা পড়েছেন চরম বিপাকে। চালের বাজারে এমন অস্থিরতার জন্য দুষছেন মিল মালিকদের কারসাজিকে। 86-87 মিনিকেট চাউল, এটা তো আসলে নজিরবিহীন। মিল মালিকদের তো অবশ্যই কারসাজি আছে। তবে চালের দাম বৃদ্ধির কারণ হিসেবে মিল মালিকরা দেখাচ্ছেন ধান সংকট ও দাম বৃদ্ধির অজুহাত। বলছেন উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বাড়তি দামে চাল বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এখন মাত্র 5% থেকে 10% ধান আমরা পাচ্ছি, সে ধানের দামও আপনার অনেক বেশি। আর চালের বাজার অস্থিরতার পেছনে গুটি কয়েক মিল মালিকদের কারসাজির কথা স্বীকার করে বাজার তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, চালের দাম বৃদ্ধির সাথে জড়িত মিল মালিকদের বিরুদ্ধে দ্রুতই নেবেন ব্যবস্থা। আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে কিন্তু আমরা প্রতিবেদনগুলো দাখিল করেছি। তবে আমরা আশা করি যে সবচেয়ে বড় যে কোম্পানি এবং যে 4-5 টাকা মূল্য বৃদ্ধি করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কিন্তু সুপারিশ করেছি। দফায় দফায় কারণে অকারণে চালের দাম বৃদ্ধির এই প্রবণতা বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস,
দেশ টিভি, কুষ্টিয়া। ঈদ ঘিরে টানা 9 দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানির কার্যক্রম। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক। তিনি জানান, ঈদ উল ফিতর উপলক্ষে ভারতের সঙ্গে আগামী 29 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত এই স্থলবন্দরে আমদানি রপ্তানির কার্যক্রম বন্ধ থাকবে। 6 এপ্রিল রোববার থেকে আবার আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। সুনামগঞ্জের দোয়ারা বাজারে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে 21 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রোববার সকাল 6টার দিকে অভিযান চালিয়ে 4টি স্টিল বডি ও 5টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এর আগে বালু উত্তোলনের সময় বাধা দিলে গ্রামবাসীর উপর হামলা চালায় দুর্বৃত্তরা। ঈদ ঘিরে নারায়ণগঞ্জের কারখানাগুলোতে ভেজাল সেমাই তৈরির ধুম পড়েছে। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মুখরোচক এসব সেমাই। নেই নিরাপদ খাদ্য কিংবা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কোনো অনুমতি। এসব ভেজাল সেমাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানান জনস্বাস্থ্যবিদরা। সহকর্মী বিল্লাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। নারায়ণগঞ্জ শহরের বালুরমাঠ এলাকার সুগন্ধা সেমাই কারখানা, যেখানে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে সেমাই, আবার তা শুকানো হচ্ছে ধুলা ময়লায় ঘেরা স্থানে। এসব সেমাই ভাজা হয় পোড়া তেলে। প্রথমে ময়দা ছানে, তারপর গোলা বানায়, তারপর রিং ফাটায়, তারপর সেল টানি, তারপর মাল কমপ্লিট করে গুটি কাটি, আর তারপর মাল ওখানে ভাজা হয়। সকালে তেল দিছি, এটা যতক্ষণ কাজ হবে দুপুর 2টা পর্যন্ত শেষ, এরপরে তেল বাদ। আবার কালকে যখন কাজ করবো, কালকে আবার সকালে তেল দিব। চুলে ড্রাই করে প্যাকেট করি, তারপর প্যাকেট করি। একই চিত্র কাঁচপুরের মুন্নি ফুডসের কারখানার। ধুলাবালির মধ্যে সেমাই শুকিয়ে মেঝেতে রেখে চকচকে মোড়কজাত করা হচ্ছে। সৈয়দপুরের বউজামাই সেমাই কারখানার সেমাই ভাজার তেলেই ভাসছে ময়লা। নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশে বানানো এসব সেমাই মোড়কজাত হয়ে চলে যাচ্ছে বিভিন্ন বাজারে, সেখানে থেকে মানুষের পাতে। রেডি হবাই মাল নেছে এনে কোন হবাই রেডি পরিষ্কার করব এখন। এত ময়লার মধ্যে সেমাই বানানো না, সেমাই ময়লা নাই আনবে, আমাকে টাইস করে, আমাকে না রুম সব টাইস করে, একটা রুম আমার খালি আছে। মাল ঢুকাই সব পরিষ্কার ভাবেই থাকে, অপরিষ্কার কিছু থাকে না, শুধু লম্বা সেমাই তৈরি করে কিছু। এমন নোংরা পরিবেশে সেমাই তৈরি হলেও নজর নেই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কিংবা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। আওড়াচ্ছেন গদবাধা বুলি। ভেজাল পণ্য উৎপাদন হয়, বিশেষ করে বিএসটিআই বিহীন যেখানে পণ্য উৎপাদন করা হচ্ছে এবং পোড়া তেল, এই বিষয়গুলো আমরা নিয়মিত মনিটরিংয়ে করে থাকি। উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে, আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। তবে ভেজাল খাদ্য প্রস্তুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক। মোবাইল কোড করব, মোবাইল কোড করছি এবং তাদের বিরুদ্ধে আমরা পানিশমেন্ট দেব, কিন্তু আমরা তাদের বিবেক বোধকে জাগ্রত করতে চাই। আমরা চাই তারা তাদের বিবেক বোধে জাগ্রত হয়ে তারা গুণগত মান বজায় রেখে তাদের পণ্য তৈরি করবে। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ভেজাল পণ্যের উৎপাদন বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি দেখতে চান নারায়ণগঞ্জবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। বগুড়ায় মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও ক্লাউডিং এজেন্ট ব্যবহার করে উৎপাদন হচ্ছে শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস, এডিবেল জেলি সহ বিভিন্ন শিশু খাদ্য। দেশ টিভির অনুসন্ধানে খোঁজ পাওয়া সদরের পিএনপি ফোর্স এ অভিযানে গেলে বেরিয়ে আসে ভয়াবহ চিত্র। সহকর্মী সঞ্জু রায়ের রিপোর্ট। পিএনপি ফোর্স বগুড়া সদরের শিশু খাদ্য উৎপাদনকারী এই প্রতিষ্ঠানে চোখ ধাঁধানো রঙিন মোড়কে প্রতিদিন উৎপাদিত হচ্ছে হাজার হাজার কার্টুন শিশু খাদ্য। আধুনিক যন্ত্রপাতি আর কর্মরত নারী পুরুষের মাথায় ক্যাপ দেখে প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও খাদ্য উৎপাদনে ব্যবহার হচ্ছে নামে বেনামে বিভিন্ন কোম্পানির মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ও ক্লাউডিং এজেন্ট।
বড় বড় চিমনির ঢাকনা খোলার সঙ্গেই নাকে ভেসে আসে তীব্র গন্ধ। সেখানে পাওয়া টাইটানিয়াম ডাইঅক্সাইডের মেয়াদ পার হয়েছে গত বছরে, অথচ সেটি দিয়ে কাজ চলছে পুরোদমে। দেশ টিভির কাছ থেকে তথ্য পেয়ে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানে ধরা পড়ে প্রতিষ্ঠানটির ঘৃণ্য কর্মকাণ্ড। প্রশাসনের সামনে নিজেদের ভুল স্বীকার করলে প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় 2.5 লাখ টাকা। প্রধান যে ভুলটা ধরছে ম্যাজিস্ট্রেট, সেটা হচ্ছে যে আমাদের একটা কেমিক্যালের ডেট এক্সপায়ার হয়ে গেছে। কি পদ্ধতিতে বানানো হয় এটা কেমিস্ট এরাই ভালো বলতে পারবে। মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল আসলে ওটা ব্যবহার করি নাই, আমরা সাইডে রেখে দিচ্ছি, ওনারা বলতেছে এইটাই ব্যবহার করতেছি। আর্টিফিশিয়াল এমন ড্রিঙ্কস আর এডিবল জেলের বাজারজাতকরণে সরকারি অনুমোদন থাকলেও শিশুদের হাতে এমন খাদ্য তুলে দিতে সাধারণ মানুষকে নিরুৎসাহিত করছেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা। শুরুতে বলি যে এইটা আমি আমার সন্তানকে খাওয়াবো কিনা, খাওয়াবো না, কারণ হচ্ছে এটা আসলে আমার বাচ্চার শরীর এটা নিতে পারবে কিনা আমি নিজেও সন্দিহান। আমরা এসে তাদের কোনো গাইডলাইন, তাদের কোনো এসওপি এই জিনিসগুলো পাই নাই। মেয়াদ উত্তীর্ণ পণ্য যদি কোনো আপনার মিক্সিংয়ের মধ্যে বা ল্যাবের মধ্যে ব্যবহার করা হয়, তাহলে সেখান থেকে যে খাবারগুলো বের হয়ে আসবে সেগুলোর কিন্তু কার্যকারিতা একেবারে জিরো হয়ে যাবে, অর্থাৎ সেগুলো কিন্তু আমাদের মানব স্বাস্থ্যের জন্য একেবারে ক্ষতিকর হয়ে যাবে। ওপরে ফিটফাট আর ভেতরে সদরঘাট, পিএনপি ফুডসের মতো এমন অসংখ্য প্রতিষ্ঠান ছড়িয়ে ছিটিয়ে আছে বগুড়া সহ দেশের বিভিন্ন আনাচে কানাচে, যাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি সবার। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।